ইন্ডিয়ান পার্লামেন্ট বা ভারতীয় সংসদ এমন একটা জায়গা যেখান থেকে এই বৃহৎ আকারের ভারতবর্ষ দেশটা কিন্তু চালিত হয় বা শাসিত হয়। ভারতবর্ষের কি নিয়মকানুন চলবে কি চলবে না সমস্ত কিছু কন্ট্রোল করে কে করে আমাদের ভারতীয় সংসদ বা ইন্ডিয়ান পার্লামেন্ট। তাহলে বুঝতেই পারছো একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন দেবে না পরীক্ষায় সেটা কিন্তু হতে পারে না, আর ঠিক তেমনটাই কিন্তু হয়। এই টপিকটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পলিটির, মানে পলিটিতে এই টপিক থেকে প্রশ্ন আসবে না হতে পারে না, এটা আমার চ্যালেঞ্জ। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা প্রিভিয়াস ইয়ার খুলে দেখে নাও। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি টপ 10 এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ নিয়ে এসেছি পার্লামেন্ট সম্পর্কিত, ইম্পর্টেন্ট ফর অল গভর্নমেন্ট এক্সাম, ভারতবর্ষে অনুষ্ঠিত সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আর এই যে 10টা এমসিকিউ আজকে করাবো, এই 10টা এমসিকিউ যদি তোমরা সম্পূর্ণটা দেখো, পুরো ক্লাসটা সম্পূর্ণটা দেখো, 10টা তো কভার তো হবেই, সাথে কিন্তু তোমাদের আমি এটুখানি গ্যারান্টি দিতে পারি যে এর সাথে আরও কম করে 2-3টে করে পার কোয়েশ্চেনে কিন্তু আমরা এক্সট্রা ইনফরমেশন জানতে পারবে, মানে সব মিলিয়ে 20-30টা প্রশ্ন হয়তো তোমাদের কভার হয়ে যেতে পারে। আর এই 20-30টা যে কভার হবে সেগুলোর মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম দেখা গেল 80% তোমরা কমন পেয়ে যেতে পারো আগামী যে কোনো এক্সাম। এটুকুনি আমার চ্যালেঞ্জ রইল। তাহলে চলো শুরু করে দিয়েছে ক্লাস। তার আগে আমি বিদেশ টয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। তাহলে চলো দেখি আমাদের প্রথম প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে বিভিন্ন এক্সাম থেকে। দেখো এই প্রশ্নটা নেওয়া হয়েছে WBCS মেন্স থেকে, তাছাড়াও আমি বিভিন্ন এক্সামের প্রশ্ন রেখেছি, যেমন ধরো আমাদের CGL, CHSL, MTS, NTPC। তো প্রত্যেকটা এক্সাম থেকে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে এই পার্লামেন্ট চ্যাপ্টার সংক্রান্ত। এই প্রশ্নগুলো কিন্তু আবারও রিপিট হবে, এটুখানি আমার গ্যারান্টি। তাহলে চলো প্রথম প্রশ্ন দেখে নি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো। দেখো আমরা জানি আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ বা দুটো হাউস, একটা হচ্ছে একটা আমাদের লোকসভা, একটা রাজ্যসভা। তার মধ্যে এই প্রশ্নটাই বলেছে এই রাজ্যসভা এটার যে সদস্য সংখ্যা বা টোটাল মেম্বার কজন সেটাই কিন্তু জিজ্ঞেস করেছে। তাহলে এটার টোটাল মেম্বার হচ্ছে কত, 250। এই যে 250 চলে এসেছে আনসার, 250 হচ্ছে টোটাল মেম্বার। এবার দেখো এই বিষয়ে দেখিনি আরও কিছু ডিটেলস। দেখো এই বিষয়টা উল্লেখ রয়েছে কোথায়, এই বিষয়টা উল্লেখ রয়েছে আর্টিকেল 80 মধ্যে। দেখো আরও একটু ব্যাপারটা বুঝতে হবে কি করে। আমরা জানি আমাদের সংবিধান টোটাল 25টা ভাগে বিভক্ত, কটা 25টা পার্ট, ঠিক আছে। তার মধ্যে পার্ট 5-এ রয়েছে দ্য ইউনিয়নের সম্পর্কিত সমস্ত কিছু দেওয়া আছে কোথায়, পার্ট 5-এ। এবং পার্ট 5-এর মধ্যেও চ্যাপ্টার 2 আন্ডার আর্টিকেল 79 থেকে 122-এর মধ্যে আমাদের পার্লামেন্টের ব্যাপারে কিন্তু সমস্ত তথ্য বা ডিটেলস দেওয়া আছে এই আর্টিকেলের মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। এবং এরও মধ্যে আরও যদি ভেতরে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আন্ডার আর্টিকেল 80 আমাদের রাজ্যসভার কত স্ট্রেংথ হবে কী বৃত্তান্ত সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। এবার দেখো এই যে টোটাল 250টা সিট দেখলাম, এই 250টা সিটের মধ্যেও কিছু ভাগ আছে, কিছু ডিভিশন আছে। তো প্রথম যে ভাগটা দেখে নি, দেখো অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 238 জন সদস্য কিন্তু নির্বাচিত হয়। তাহলে বোঝা গেল এই 250-র মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে 238 এবং তাছাড়া 12 জন। তাহলে 238 এবং 12 মিলে হচ্ছে 250। প্রথম যে 238টা সেখানে যে মেম্বাররা তারা কোথা থেকে আসছে, অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসছে। তাছাড়া এই যে 12 জন ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় একদম জিজ্ঞেস করে, বারেবার করে আবারও করবে। তাহলে এই যে টোটাল আরও এক্সট্রা যে 12 জন তারা কোথা থেকে আসছে, তারা সঙ্গীত, বিজ্ঞান, তারপরে চারুকলা মানে আর্ট বা লিটারেচার এই সব যে বিষয় সেই সব বিষয় থেকে কিন্তু এরা ইলেক্ট হয়ে আসছে, বা এরা কিন্তু মনোনীত হয়ে আসছে, নমিনেটেড হয়ে আসছে, ইলেক্ট নয় মনোনীত হয়ে কিন্তু আসছে। এদেরকে কে মনোনীত করছে, প্রেসিডেন্ট কিন্তু এদের মনোনীত করছে। কে মনোনীত করছে, রাষ্ট্রপতি এদেরকে মনোনীত করছে। তাহলে আমরা কি জানতে পারলাম, চলো লেটস রিভাইজ। আমাদের যে রাজ্যসভার মধ্যে টোটাল মেম্বার সংখ্যা কত, 250 বা 250 জন কিন্তু মেম্বার। এই রাজ্যসভা উল্লেখ কোথায় রয়েছে, রাজ্যসভা উল্লেখ রয়েছে পার্ট 5-এ আন্ডার আর্টিকেল 80-র মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে। এই যে 250 জন মেম্বার তার মধ্যে 238 জন রয়েছে কোথা থেকে, অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। তাছাড়া যে এক্সট্রা 12 জন তারা বিভিন্ন ফিল্ড থেকে, বিভিন্ন যেমন ধরো সাহিত্য, বিজ্ঞান, কলা এই সব বিভাগ থেকে আসছে, এবং তাদেরকে মনোনীত কে করছে, আমাদের রাষ্ট্রপতি কিন্তু মনোনীত করছে, ঠিক আছে। এর মধ্যে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে 200-250 জন এটা কিন্তু সংবিধান উল্লেখ করে রেখেছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার। কিন্তু বর্তমানে আমাদের সংবিধানে আমাদের যে পার্লামেন্টে টোটাল 245টা কিন্তু রাজ্যসভা মেম্বার রয়েছে। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকবে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে বর্তমান
যে টোটাল মেম্বার সংখ্যা কত, ঠিক আছে, লোকসভার টোটাল মেম্বার সংখ্যা কত, এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। দেখো খুব এরমভাবেই প্রশ্ন আসবে, ইজি প্রশ্ন আসবে, কিন্তু আমরা ভুলে যাই কারণ আমরা কিন্তু ভালো করে পড়ি না। যদি ভালো করে পড়তে পারো পলিটিতে তোমাদের ফুল মার্কস আসবে, এটুকুনি গ্যারেন্টি আমি দিতে পারি। তাই যেই প্রশ্নগুলো করাচ্ছি সমস্তটা প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো তাহলে দেখে নিই পরের প্রশ্ন কি আছে। দেখো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সমগোষ্ঠীতভাবে কার কাছে দায়বদ্ধ? কবে এসছে WBCS মেন্স 2022-এ। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা দেখার আগে একটু কিছু এর ব্যাপারে আরও তথ্য জেনে নিই। দেখো আগের স্লাইডে তোমাদের আমি বললাম যে এই ধরো আমাদের পার্লামেন্ট, তার মধ্যে দুটো কক্ষ, দুটো বিভাগ, একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা। আচ্ছা আমরা জেনারেলি যে ভোটটা দিই, আমরা দিই লোকসভা ভোট। আমরা কাদেরকে ভোট দিই? আমরা দিই হচ্ছে এমপিদের ভোট, মানে মেম্বার অফ পার্লামেন্টদের ভোট দিই, ঠিক আছে। এবং এই মেম্বার অফ পার্লামেন্টদের থেকেও কিছু ভাগ করে নেওয়া হয়, কিছু মানুষকে চয়েস করে নেওয়া হয়, তাদেরকে কি বলা হয়? মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার বা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ। তাহলে COM বা কাউন্সিল অফ মিনিস্টার সিলেক্ট করে নেওয়া হয় এই এমপিদের মধ্যে থেকে। এবং তারপরেও এই কাউন্সিল অফ মিনিস্টার থেকেও কিছু মানুষকে, আরও কিছু অল্প সংখ্যক সিলেক্টিভ মানুষকে চয়েস করা হয় কিছু বিভিন্ন শক্তিশালী এবং পাওয়ারফুল পদের জন্য, পাওয়ারফুল মিনিস্ট্রি দেওয়া হয়, তাদেরকে আলটিমেটলি বলা হয় কি? ক্যাবিনেট মিনিস্টার। তাহলে এইটা হচ্ছে হায়ারার্কি, ঠিক আছে, আমাদের লোকসভার হায়ারার্কি, ঠিক আছে। এরপরে থাকে কিচেন ক্যাবিনেট, সেটা আমাদের না জানলেও চলবে। তাহলে এই হচ্ছে আমাদের হায়ারার্কি লোকসভার। তাহলে এবার দেখো তোমরা প্রশ্নটা আনসার করতে পারবে যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সমগোষ্ঠীতভাবে কার কাছে দায়বদ্ধ? বুঝতে পারছো? দেখো এই যে কাউন্সিল অফ মিনিস্টার বা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, এদের ওপরে কে আছে? এমপি। এবং এমপি ইজ ইকুয়াল টু, মনে করবে যে এরা হচ্ছে লোকসভা, সমস্ত এমপিগুলো মিলেই কিন্তু লোকসভা ফরমেশন করে। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার বা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার কাছে দায়বদ্ধ হয়ে যাচ্ছে? লোকসভার কাছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু বারেবার জিজ্ঞেস করে, আবারও জানতে চাইবে। চলো আরও কিছু দেখে নিই। দেখো এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কিন্তু বারেবার পরীক্ষায় জিজ্ঞেস করে, আবারও জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় কি কি নিয়ে? আমাদের যখন এই প্রশ্ন জিজ্ঞেস করে আমরা কি মনে করি? যে পার্লামেন্ট গঠিত হয় লোকসভা এবং রাজ্যসভা দিয়ে বলে আমরা টিক মেরে দিয়ে আসি, আর ভুল হয়ে যায় সেটা। দেখো আমাদের পার্লামেন্ট তৈরি হয় এই তিনটে জিনিস নিয়ে বা তিনটে পদ নিয়ে। একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। তাহলে পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত হয়? রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। কোনো দিন ভুললে চলবে না, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আর বারেবার আমাদের দেয়, আমরা বারেবার গুলিয়ে ফেলি আর ভুল করে আসি, এটা কিন্তু মনে রাখতেই হবে। দেখো লোকসভা সংবিধানের নিম্নকক্ষ বা হাউস অফ পিপলও কিন্তু বলা হয়। লোকসভাকে কি বলা হয়? লোয়ার হাউস, নিম্নকক্ষ বা হাউস অফ পিপলও বলা হয়, ঠিক আছে। কেন্দ্রীয়, যেটা তো আমরা দেখলামই, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সমগোষ্ঠীতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক প্রশ্ন। যদি না পড়ে যাও নিজেই কিন্তু ভুগবে, তোমরা মিস করবে। এবার চলো দেখিনি আমাদের থার্ড প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বলেছে লোকসভা নির্বাচনে একজন যোগ্য ভোটারের সর্বনিম্ন বয়স কত? আশা করি অ্যান্সারটা সকলে জানো, সবাই জানি আমরা যে মিনিমাম বয়স হচ্ছে 18 বছর লাগে যে কোনো ভোট দিতে, তার মধ্যে লোকসভা ভোট দিতেও কিন্তু 18 বছরই লাগে। কিন্তু এর ব্যাপারে আমাদের না আরও অনেক কিছু ডিটেলস জানতে হয়, সেগুলি এবার জানবো আমরা। দেখো এই ইলেকশন সংক্রান্ত সমস্ত কিছু আমাদের সংবিধানের কোন পার্টে দেওয়া আছে? দেখো পার্ট 15-এ কিন্তু সমস্ত কিছু বলা আছে ইলেকশন সংক্রান্ত। এবং এই বয়সের ব্যাপারটা, যে কত বয়স মিনিমাম হতে হবে, সেটা কোথায় বলা আছে? এটা বলা আছে আর্টিকেল বলা আছে 326-এ বলা আছে। সমস্ত এই ইলেকশন বিষয়ক সমস্ত তথ্য দেওয়া আছে। তাছাড়া একটা মোস্ট ইম্পর্টেন্ট সংবিধান সংশোধনী ব্যাপারে আমাদের জানতে হয়। আমরা এই যে 18 বছর বয়স দেখছি, এটা কিন্তু আগে ছিল না। আগে 21 বছর বয়স ছিল মিনিমাম এজ ভোট দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীকালে এটাকে কমিয়ে দেওয়া হয় কত? 18 বছরে। এবং এটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে হয় সেটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। 61 বা 61তম 61st যে অ্যামেন্ডমেন্ট বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তার মাধ্যমে কিন্তু এই বয়সটাকে কমানো হয় কত সালে? 1988-এ। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম তোমাদের 10টা প্রশ্ন করাবো ঠিকই, কিন্তু তার মধ্যে প্রচুর তথ্য তোমরা জানতে পারবে এবং পরীক্ষায় কিন্তু একদম আসবে। এবার দেখো এই বয়সের ক্রাইটেরিয়াটা ছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া থাকে আমাদের একটা ভারতবর্ষে ভোটার হতে গেলে, যেগুলো আমরা মোটামুটি সবাই জানি। দেখো প্রথমত হচ্ছে ভারতের নাগরিক তো হতেই হবে। আমরা জানি যে কোনো ফরেন সিটিজেন এসে কিন্তু কোনোদিনই ভোট দিতে পারে না ভারতবর্ষে।
তাছাড়া দেখো কোনো নির্বাচনী এলাকার বা কোনো কনস্টিটিউয়েন্সির কিন্তু বাসিন্দা হতে হবে, মানসিকভাবে কিন্তু ঠিক হতে হবে, মানসিক কোনো বিকৃতি যেন তার না থাকে, তাছাড়া কোনো অপরাধী যেন ঘোষিত না হয়ে যায়, সে কোনো অপরাধী সাব্যস্ত না হয়, এটা কিন্তু মেনটেন করতে হবে। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া ভোটার হতে গেলে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো দেখে নেবে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে প্রশ্ন করে নিতে পারে। চলো দেখে নিয়ে এর পরের প্রশ্ন কি আছে। এবার দেখে নিয়ে এর পরের প্রশ্ন, আমাদের 4th প্রশ্ন। দেখো কি বলেছে, রাজ্যসভার সদস্যগণের মেয়াদ কত বছর? আমরা লোকসভা সদস্যের মেয়াদ জানি, আমরা এটা কমেন্ট করে জানাবো, আমরা সবাই, তোমরা কমেন্ট করে জানাবে যে লোকসভা সদস্যদের মেয়াদ কত হয়। এটা কিন্তু খুব সোজা, ঠিক আছে, তোমরা জানাবে। এখানে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত দিনের হয়। আমরা একটু কনফিউজ হয়ে যাই, তাই এই প্রশ্নটা রাখা। দেখো রাজ্যসভার সদস্যদের মেয়াদ হয় 6 বছরের। কত বছরের? 6 বছরের। এখানে শুধু এই বিষয়টা না, এখানে আরও অনেক কিছু জানতে হবে, সেগুলো একটু দেখে নিই। দেখো রাজ্যসভার যে সদস্যরা তাদের কিন্তু সাধারণত মেয়াদ হয় 6 বছরে, কিন্তু প্রত্যেক দু বছর অন্তর কিন্তু রাজ্যসভার 1/3 মেম্বাররা কিন্তু কি হয়, অবসর হয়ে যায় বা রিটায়ার করে যায়। তাহলে প্রত্যেক 2 বছর কি হয়, এই রাজ্যসভার মেম্বাররা কিন্তু রিটায়ার হতে থাকে। এই জন্যই কিন্তু রাজ্যসভাকে বলে কন্টিনিউয়াস বডি, মানে রাজ্যসভা কোনোদিনই শেষ হয় না বা এন্ড হয় না। আমাদের লোকসভার একটা ফিক্সড টেনিওর আছে, একটা ফিক্সড সময়কাল আছে, তারপরে কিন্তু নতুন করে ইলেকশন হয় এবং তারপরে নতুন করে লোকসভা ফরমেশন হয়। কিন্তু সেটা কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাজ্যসভায় কী হয়, সব সময় মেম্বার প্রেজেন্ট থাকে, এক একটা মেম্বারের মেয়াদ হয় 6 বছরের এবং প্রতি 2 বছর কিন্তু 1/3 মেম্বার করে খালি হয় এবং রিপ্লেস হয়ে যায়। বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল WBCS এ। চলো দেখে নিই আমাদের নেক্সট প্রশ্ন, আমাদের 5th প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কি বলেছে, রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেটের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়? আমরা জানি আমাদের লোকসভায় থাকে একজন স্পিকার এবং রাজ্যসভায় থাকে একজন চেয়ারম্যান। তাহলে প্রশ্নটা যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে এই চেয়ারম্যানটা কে হয়, কে নিযুক্ত হয় এই চেয়ারম্যান পদে? খুব সহজ প্রশ্ন, কিন্তু বারেবার রিপিটেড প্রশ্ন, বারেবার পরীক্ষায় জিজ্ঞেস করে। এই পদে নিযুক্ত আর কেউ হয় না, এখানে হয় হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু এই চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়। এখানে যদি তোমাদের জিজ্ঞেস করে যে এই বিষয় বা ভারতের যে উপরাষ্ট্রপতি বিষয়ক আমরা কোন আর্টিকেলে পাই, কোন পার্টে পাই, আমরা পার্ট 5-এ পাই কিন্তু এই ভাইস প্রেসিডেন্ট বিষয়ক সমস্ত তথ্য। ভিপি কোন আর্টিকেলে যদি জিজ্ঞেস করে কি বলবে, আন্ডার আর্টিকেল কত? আন্ডার আর্টিকেল 63। ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেখে নিতে হবে, মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলে এটা কিন্তু রিপিটেড প্রশ্ন আবারও জিজ্ঞেস করে। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি আছে। এবার চলো দেখে নিই এর পরে আমাদের গুরুত্বপূর্ণ 6th নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো লোকসভার জনক বা ফাদার অফ লোকসভা হিসাবে কে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবারও জিজ্ঞেস করবে, WBCS মেন্সে কিন্তু আসা প্রশ্ন। দেখো এই যে লোকসভার জনক কাকে বলা হয় হচ্ছে এই যে GV মাভলাঙ্কারকে। GV মাভলাঙ্কার হচ্ছে লোকসভার জনক। এবার দেখে নিই এই ব্যাপারে আরও বিষয় কিছু তথ্য। দেখো এনার পুরো নামটা হচ্ছে গণেশ বাসুদেব মাভলাঙ্কার, ঠিক আছে, শর্টে বলা হয় GV মাভলাঙ্কার। এনাকে কেন বলা হয় লোকসভার জনক? তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন লোকসভার প্রথম স্পিকার, ঠিক আছে, লোকসভার প্রথম স্পিকার হচ্ছে তাহলে কে, GV মাভলাঙ্কার। দেখে নাও এই মানুষটি হচ্ছে প্রথম লোকসভা স্পিকার, তাই তাকে বলা হয় লোকসভার জনক বা ফাদার অফ লোকসভা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। চলো দেখে নিই এর পরের প্রশ্ন, আমাদের 7th প্রশ্ন। দেখো রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এই অ্যান্সারটা তোমরা না জানলেও তোমরা একটু যদি বুদ্ধি কাটাও তোমরা কিন্তু পারবে। তোমাদের আমি একটু আগে বলেছি যে রাজ্যসভার চেয়ারম্যান হতে গেলে কি হতে হয়, তাকে কিন্তু মাস্ট ভারতের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি হতেই হবে। তাহলে তোমাদের মাথায় আনতে হবে যে ভারতের উপরাষ্ট্রপতি কে, প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিলেন। দেখো যার নামে টিচার্স ডে পালন হয় আমরা জানি, দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বা S রাধাকৃষ্ণন হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট তথা আমাদের প্রথম যে রাজ্যসভা যে চেয়ারম্যান, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু এসছে কোথায়, রেলওয়ে NTPC-তে এসছে 2021-এ কিন্তু এসছে। চলো এর বিষয়ে আরও কিছু তথ্য জেনে নিই। দেখো রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যেমনটা আমরা দেখলাম। তাছাড়া রাজ্যসভার প্রথম স্পিকার আমরা দেখলাম, ফাদার অফ লোকসভা বলা হয়, লোকসভার ফাদার হচ্ছে GV মাভলাঙ্কার। তাছাড়া দেখো প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সবাই আমরা জানি। প্রথম উপপ্রধানমন্ত্রী হচ্ছেন বল্লভভাই পটেল, সর্দার বল্লভভাই পটেল। এবং প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন কে, রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, তাও কিন্তু ভুলে যাই, পরীক্ষাও এগুলো জিজ্ঞেস করে। এবং তাছাড়াও এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এবার দেখো এর পরের প্রশ্ন, লোকসভা সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশন প্রথম কবে সংগঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা এটা বারেবার জিজ্ঞেস করে। কবে এসছে? দেখো এসছে আমাদের রেলওয়ে NTPC 2021-এ কিন্তু এসছে। এটার আনসার হবে 1951 থেকে 52। এই সময়কালের মধ্যে কিন্তু ভারতবর্ষের প্রথম জেনারেল
ইলেকশন অনুষ্ঠিত হয়। চলো এর ব্যাপারে আরও কিছু তথ্য দেখে নিই। দেখো, লোকসভার প্রথম সাধারণ নির্বাচন হয় কবে? 1951 সালে। এবং লোকসভা সূচনা কবে হয়? লোকসভা সূচনা হয় হচ্ছে 1951 সালের 13ই মে কিন্তু প্রথম লোকসভা সূচনা হয়। এবং রাজ্যসভা প্রথম সূচনা হয় 1952-তে কিন্তু হয় কত? 3 এপ্রিল বা 3রা এপ্রিল কিন্তু প্রথম রাজ্যসভা সূচনা হয়। কত সালে? 1952-তে। বোঝা গেল? ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে, আবারও করবে। চলো এবার দেখি এর পরের প্রশ্ন। দেখো, নিম্নের কোন অনুচ্ছেদে ভারত সরকারের অধীনে অফিস অফ প্রফিট করার জন্য পার্লামেন্টের সদস্য অযোগ্য নির্ধারিত হতে পারে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে আমরা বুঝে নিই অফিস অফ প্রফিট ব্যাপারটা কি। দেখো, কোনো মেম্বার যদি বা কোনো একটা মানুষ সে যদি ইলেকশনে জিতে কোনো একটা পদে নিযুক্ত হয়ে গেছে, সে এমপি হতে পারে, এমএলএ হতে পারে, এবং ফার্দার সে কোনো রকমের সরকারের আন্ডারে কোনো লাভজনক সংস্থার সাথে জড়িত থাকতে পারবে না, মানে সে কিন্তু ফার্দার কোনোদিনও সরকারি চাকরি করতে পারবে না সেই পদে মোতায়েন থাকার অবস্থায়। যদি করে তাহলে কি হবে? তাকে কিন্তু অযোগ্য ঘোষিত করে দেওয়া যেতে পারে। এটা কোথায় বলা আছে? আর্টিকেল 102-এ। কোথায় বলা আছে? আর্টিকেল 102-এ। আর্টিকেল 102-এ আরও কি বলা আছে? আর্টিকেল 102-এ একটা মেম্বার কি করলে সে অযোগ্য হতে পারে, তার পদটা কি করলে খালি হয়ে যেতে পারে, এই সমস্ত বিষয়ক তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। যেমন সে যদি মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে বা তাকে কিন্তু অপরাধী ঘোষণা করে দেওয়া হয়, সে কিন্তু সেই পদটা কিন্তু ভ্যাকান্ট বা খালি হয়ে যেতে পারে। এটা কিন্তু বলা আছে। বারে বার রিপিট করে, তাহলে 102 মনে রাখবে। 102, হ্যাঁ 102 যে আর্টিকেল, সেটা মেনলি অফিস অফ প্রফিট সংক্রান্ত বিষয় কিন্তু বলে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আবারও জিজ্ঞেস করবে। চলো দেখে নিই এর পরের যে 10th প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন আমরা দেখবো হচ্ছে এমটিএস নন টেকনিক্যাল 2021-এর একটা প্রশ্ন দিয়ে আজকের আমাদের ক্লাস শেষ করব। লাস্ট প্রশ্নটা কি দেখে নিই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, সংসদের 2 কক্ষের মিলিত বৈঠককে কে সভাপতিত্ব করে থাকেন? চলো একটু বেসিক্স দেখে নিই, আবার একটু রিভিশন করে নিই। এই যে আমাদের যে পার্লামেন্টের 2টো কক্ষ, একটা লোকসভা, একটা রাজ্যসভা। একটা জিনিস মাথায় রাখবে যে এই লোকসভা রাজ্যসভার মাঝে রয়েছে কি একটা সেন্ট্রাল হল। এবার যখন 2 কক্ষের মধ্যে কোনো মতের অমিল হয়, ঠিক আছে, কোনো বিষয় যখন এদের মত মেলে না, তখন কি করে এই 2টো হাউস মিলে এক জায়গায় একটা মিটিংয়ে বসে, সেটাকেই বলে যৌথ মিটিং বা জয়েন্ট সিটিংও বলা হয়। তাহলে প্রশ্নটা যেটা জিজ্ঞেস করেছে, এইটার যে সভাপতিত্ব কে করে থাকেন? দেখো, এই মিটিংয়ের সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা লোকসভার স্পিকার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। চলো এর ব্যাপারে আরও কিছু তথ্য জেনে নিই। দেখো, সাধারণ বিলের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে, এটা কিন্তু মানি বিলের ক্ষেত্রে হয় না, ঠিক আছে? এটা কিন্তু একটু জানার বিষয়। এবার দেখো কি হয়, 2 কক্ষের মধ্যে মতের অমিল দেখা দিলে রাষ্ট্রপতি কি করে? 108 নম্বর আর্টিকেলের অনুযায়ী কিন্তু যুগ্ম বৈঠক বা জয়েন্ট সিটিং কিন্তু ডাকতে পারে, এবং এটা সভাপতিত্ব কি করে? লোকসভা স্পিকার। এখানে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, জয়েন্ট সিটিং, এই জয়েন্ট সিটিংয়ের যে ধারণাটা বা জয়েন্ট সিটিংয়ের যে কনসেপ্টটা, এটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? তোমরা এইটার আনসারটা করবে কোথায়? আনসারটা করবে কমেন্ট বক্সে। দেখো, তোমাদের জন্য আমি একটা ক্লাস করেছিলাম খুব সুন্দরভাবে ট্রিক্সের মাধ্যমে, আমাদের সংবিধানের বিভিন্ন উৎস নিয়ে একটা ক্লাস করেছিলাম, যে আমাদের সংবিধানের বিভিন্ন তথ্য, আমরা বিভিন্ন কনসেপ্টস, ধারণা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি, সেটা নিয়ে একটা কমপ্লিট ক্লাস করেছি আমাদের ইউটিউবে। তোমরা যদি চাও সেটা দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই সব প্রশ্নগুলো খুব ইজিলি সলভ হয়ে যাবে এবং খুব পরীক্ষায় আসে। তাই অবশ্যই তোমরা এটা অ্যান্সার করো, না জানলে সেই ভিডিওটা দেখে নাও। এবং তাহলে আজকে আমাদের ক্লাস 10টা কোয়েশ্চেনের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের খুব ভ্যালুয়েবল ক্লাস হলো, কারণ এই যে 10টা কোয়েশ্চেন ইন্টু 3 কমপক্ষে ধরে দিতে পারো, মানে 30টা প্রশ্ন অলরেডি কভার হলো, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তাহলে ভালো লাগলে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং আরও কী টপিকে ভিডিও চাও, কেমন ভিডিও চাও তোমরা কিন্তু অবশ্যই জানাও। আমি কিন্তু সেরকম ক্লাস তোমাদের জন্য আনার চেষ্টা করবো। তাহলে ততক্ষণ খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাইকে জয় হিন্দ।